আমি দীপ্রতীক, আপনাদের সকলকে দীপ্রতীক ডাইমেনশনে স্বাগত জানাই। তো 2 থেকে 3 দিন হবে, হ্যাঁ 3 দিন হচ্ছে আজকে নিয়ে। তো আমার সাথে একটা ইনসিডেন্ট হয়। তো আজকে হচ্ছে 27 তারিখ। তো মানে ইনসিডেন্টটা হয়েছিল আমার 24 ডিসেম্বর 2023, আর আজকে হচ্ছে 27 ডিসেম্বর 2023। তো আমি বাইক থেকে বেরোই। এবার আমি যেখানে থাকি, আমার মানে পাড়ার লোকালিটি যেটা আছে, মানে পাড়াটা, সে পাড়ার থেকে বেরিয়েই রোডটা মানে গলিটা দিয়ে যখন বেরোই, মেন রোড হচ্ছে আমার বাড়ির একদম সামনে, 2 মিনিটও লাগে না। তো বেরোই, এবার রোডটা ঠিক অপোজিটেই, মানে গলিটা যেই রোডে উঠলো ঠিক অপোজিটেই হচ্ছে ওষুধের দোকান আছে। তো আমি সেখানে গিয়েছিলাম। তো আমার মার ডায়াবেটিস আছে, তো মা ইনসুলিন নেয়। তো সেই ইনসুলিন শেষ হয়ে গেছে, সেই ইনসুলিন আনতেই গেছি। তো এবার সেখান থেকে ইনসুলিন নিয়েছি, নিয়ে আমি যখন বেরোচ্ছি, বেরোনোর সময় আমি রাস্তার ঠিক লেফট সাইডেই। এইবার লেফট সাইড থেকে আমার সামনে ইউটার্ন আছে, ঠিক আছে। তো এবার লেফট সাইড থেকে আমি যখন ইউটার্ন নেব, আমাকে তো লেফট সাইড থেকে নিশ্চয়ই রাইট সাইডে আসতে হবে। তো ঠিক আছে, তো আমি যার জন্য আমি বাইকটা যখন ঘোরাই, ওষুধটা নেওয়া হয়ে যায়, ইনসুলিনটা নেওয়া হয়ে যায়, আমি যখন বাইকটা ঘোরাই, তো আমি রোডের কিনারেই, রাস্তার ঠিক নিচেই দাঁড়ানো, ঠিক আছে, মানে দোকানের ফুটপাতের মধ্যেই আমি দাঁড়ানো দোকানের। সেখানে দাঁড়ানো অবস্থাতে রং সাইডে, লেফট সাইডে, যেখান দিয়ে আমি ইউটার্ন নিতাম, সেই ইউটার্নের ওখান থেকে একজন বাইক আরোহী, মানে আমার চেনা পরিচিতই, সে এসে আমার বাইকের ঠিক লেফট সাইডে হিট করে। আমি দোকানের ফুটপাতে কিন্তু দাঁড়ানো তখন, মানে যেখানে পার্কিংটা হয়, দোকান যে দোকানগুলো থাকে, দোকানের যে পার্কিংটা হয়, সেই পার্কিং কিন্তু আমি দাঁড়ানো রীতিমতো। লেফট সাইড থেকে এসে আমার বাইকের লেফট সাইডে হিট করে। আচ্ছা, হিট করার পরে আমার বাইকটা তো আমি পড়িনি, বাইকগুলো পড়ে যায়, ওনার বাইকও পড়ে যায়, আমার বাইকও পড়ে যায়, উনিও পড়েনি, আমিও পড়িনি, আমরা খালি দাঁড়িয়ে গেছি। আমরা মানে দুজনেই দাঁড়িয়ে গেছি, বাইক ছিটকে বেরিয়ে গিয়ে দুজনের বাইকই ক্র্যাশ হয়ে গেছে। মানে ওনার বাইক এসে যখন হিট করে, দুটো বাইক একসাথে লেগে ক্র্যাশ হয়েছে, কিন্তু বাট আমরা ওখানে নেমে গেছিলাম বাইকের থেকে, যার জন্য আমরা কেউ পড়িনি। এবার যখন আমি বাইকটা ওঠানোর সময় ফার্স্ট ওনার কমেন্ট আসে, বাইকটা ঠিকভাবে চালাতে পারবো না। আচ্ছা দাদা, আমি বাইকটা চালাচ্ছিলাম কোথায়? আমি তো দাঁড়ানো ছিলাম। গেল, আমি কিন্তু রিপ্লাই দিলাম না কথাটা শোনার পরে। ভালো কথা। সেকেন্ড কথা, মানে সেকেন্ড কমেন্ট ওনার, রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছ, হর্ন মারবে না? আচ্ছা, এইবার যখন সেকেন্ড কমেন্টটা আসলো, তখন আমি মুখ খুললাম, বললাম দাদা, রং সাইডটা আমার না, রং সাইডটা আপনার। আপনি যখন ইউটার্ন নেবেন, এবার আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা পড়বে সামনের ইউটার্ন থেকে, এখান থেকে না, এই ইউটার্ন থেকে না। সামনের ইউটার্ন থেকে আপনি ইউটার্ন না নিয়ে, আপনি এত দূরে ইউটার্ন থেকে ইউটার্ন নিচ্ছেন, নিয়ে রং সাইড দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার সেই ইনসিডেন্টটা আমার সাথে, অ্যাক্সিডেন্টটা যে হলো আমার বাইকে, যে আপনি মারলেন, সেটা আমার সাথে না হয়ে অন্য কোনো গাড়ির সাথেও তো হতে পারতো। আমি ফুটপাতের ওপরে দাঁড়ানো, আপনি এসে আমাকে মারলেন বাইক দিয়ে, মেরে নিয়ে আবার উল্টো আমাকেই বলছেন যে আমি রং সাইড দিয়ে চালাচ্ছি। ট্রাফিক রুলই তো আপনি জানেন না। আমি সামান্য এতটুকুনি খালি কথা বললাম। এবার তখনও কিন্তু আমি দেখিনি যে আমার বাইকে কী কী ড্যামেজ হয়েছে না হয়েছে, ওনার বাইকে কী হয়েছে না হয়েছে। ওনার বাইকে পরে যখন বাইকটা ওঠানো হলো, বাইক ওঠানোর আগেও, মানে মেরে ঠেরে দিয়ে যখন আমরা দুজন দাঁড়িয়ে গেছি, বাইক ছিটকে চলে গেছে, তখন উনি আমাকে এইসব কথাবার্তা বলছেন। আমি বললাম ঠিক আছে, ওগুলো ছাড়ুন, বাইকটা আগে তুলুন। বাইকটা তোলা হচ্ছে, বাইকটা তুলে যখন আমরা সাইড করি, রোডের মাঝখানে চলে গেছিলো ছিটকে। যখন আমরা সাইড করি, তখন ওনাকে আমি রিপ্লাইটা দিলাম যে রং সাইডটা তো আপনার, রং সাইড তো আমার না। আমি এখান থেকে যখন আমার রোডটা ফাঁকা হবে, ঠিক আছে, তখন আমি যেহেতু লেফট থেকে রাইটে যাব, তো যখন আমার রোডটা ফাঁকা থাকবে তখন আমি লেফট থেকে রাইটে যেতে পারবো। রানিং অবস্থাতে তো আমি লেফট থেকে ডাইরেক্ট রাইটে যেতে পারবো না, আমাকে পেছন থেকে কোনো না কোনো গাড়ি এসে মেরেই দেবে।
তো সেই জন্য আমি ফুটপাতের ওখানেই দাঁড়িয়েছিলাম যে রোডটা ফাঁকা হোক, তখন আমি রোডটা ক্রস করব, ক্রস করে রাইট সাইডে নিয়ে ইউটার্নটা নেব রাইট সাইড থেকে। সেই জন্য আমি এখানে দাঁড়ানো। আপনি ফুটপাতের উপরে এসে আমার গাড়ির মধ্যে ঠুকে দিয়ে আবার আমাকেই বলছেন যে আমি রং সাইডে ছিলাম। আপনি আমাকে গাড়ি চালানো শেখাচ্ছেন। আমার 2010 সালে ড্রাইভিং লাইসেন্স বানানো, এগুলো আমি বলিনি, এটা এখানে বলছি। আমার 2010 সালে আমার ড্রাইভিং লাইসেন্স বানানো, তার থেকে মোটামুটি 7-8 বছর আগের থেকে আমি বাইক চালাই। যখন বাইক চালানো শিখি তখনও পর্যন্ত কোনো দিন আমার হাতের থেকে কোনো বাইক আছাড়ও খায়নি, কিছু না। তখন আমার বাইকও ছিল না যখন আমি বাইক চালানো শিখি। এর বাইক তার বাইক চালিয়ে চালিয়ে তার বাইকেই আমি বাইক চালানো শিখি। তখন কিন্তু সেই বাইকেও কিন্তু কোনো দিন আছাড় খাওয়াইনি। হ্যাঁ, নিজে কিনেছি 2011 সালে বাইক কিনেছি আমি ড্রাইভিং লাইসেন্স বানানোর পরে। তখন থেকে নিজের বাইক আছে, তখন থেকে নিজের বাইকই চালাই আমি। লোনের বাইক আমি চট করে হাত দিই না। কেউ কোনো বন্ধুবান্ধব যদি বলে চল, সে যাচ্ছে, তার বাইকও যদি বলে যে চালা, তুই চালা, আমি পিছনে বসি, তখনই চালাই। তাছাড়া কিন্তু কারোর বাইক আমার প্রয়োজন পড়ে না হাত দেওয়ার, কারণ আমার নিজেরই বাইক আছে। আচ্ছা, তারপরে মোটামুটি 20 বছর হয়ে গেল প্রায় আমার ড্রাইভিং লাইসেন্স বানানো, বাইক চালানোর। 20 বছর হয়নি ড্রাইভিং লাইসেন্সের, মোটামুটি 2023 10 সালে বানানো, 10 আর 23 13 বছর হয়ে গেল। আর মোটামুটি আমি বাইক চালাচ্ছি 20 বছর কি 21 বছর হবে। আজ পর্যন্ত কোনো দিন কাউকে ঠুকলাম না, কিছু না। আর মোটামুটি 4-5 বছর হবে আমার 4 হুইলারের ড্রাইভিং লাইসেন্সটা আপগ্রেড করা, মানে বাইকের লাইসেন্সের মধ্যেই আপগ্রেড করা 4 হুইলার, সেটা 2-4-5 বছর হবে। সেই 4 হুইলার নিয়েও আজ পর্যন্ত কোনো দিন কাউকে ঠুকলাম না, কিছু না। কারণ আমি চালাই এমনভাবে যে কেউ যেন আমাকে বলতে না পারে তুই এসে আমাকে ঠুকছিস। আমি ওরকম রাফ চালাই না। আমার গাড়ি হায়েস্ট স্পিড লিমিট, আমি যদি লংয়ে কোথাও যাই, যদি 4 লেনে উঠি, 4 লেনে উঠলে পরে তখন আমার স্পিড হার্ডলি 90, 70-80, নাহলে 90, এই তিনটার মধ্যে থাকে। 80-র মধ্যেই বেশি থাকে, কারণ 80 হচ্ছে নর্মাল। হাই স্পিড ওঠানোর 4 হুইলারে বা 2 হুইলারে যেটা স্পিডে যদি ওঠানো উচিত, সেটা হচ্ছে 80, 80 হচ্ছে হাইয়েস্ট। আমি সেটা মেনটেন করেই চলি। হ্যাঁ, যদি ইমার্জেন্সি থাকে তখন আমি 4 লেনে তখন একটু জোরে চালাই, তখন হার্ডলি 90-তে ওঠে, 90-এর বেশি ওঠে না। কারণ এতটুকুনি আমার মাথায় থাকে যে আমাকে যেভাবে হোক গাড়িটাকে দাঁড় করাতেই হবে। সামনে যদি কিছু পড়ে যায় আমাকে চট করে ব্রেক মারলে যেন আমার গাড়িটা দাঁড়ায়, সেই জন্য আমি স্পিড কন্ট্রোল করে চালাই। কোনোদিন ওভার স্পিডিং করি না আমি। আগেকার মিটারগুলোতে দেখতে পারবেন 60 থেকে 80-র মধ্যে হচ্ছে স্পিড লিমিট করা থাকতো, লাল দাগ করা থাকতো। তার মানে কি, যে এইটা হচ্ছে নর্মাল স্পিড, আপনি এর মধ্যে চালাতে পারবেন। এগুলো হচ্ছে বেসিক রুলস, যেগুলো আপনি জানেন না আশা করি। চালাচ্ছেন হয়তো আমার থেকে বহু বছর আগের থেকে। আমার আমার তখন মনে হয় জন্মও হয়নি, কারণ আমি জন্মের পর থেকে আপনাকে দেখছি বাইক চালাতে। তবু এতটুকুনি আপনার কাছে সেন্স নেই, বা ট্রাফিক রুলস জানা নেই, বা কিছু জানা নেই, আপনার নলেজ নেই কোনো রকম। সেটা আমি সেদিনই বুঝতে পারলাম। হ্যাঁ, আপনি আমার বাবার বয়সী হতে পারেন, ঠিক আছে। আর আপনার কপাল ভালো সেদিনকার আপনার কিছু বলিনি আমি বা গায়ে হাত তুলিনি, কারণ আমার পকেটে মায়ের ইনসুলিনটা ছিল। এখানে যারা যারা আছে প্রত্যেকে মোটামুটি জানে ইনসুলিন, যারা প্রত্যেকে মোটামুটি জানে কি, কেউ আছে হয়তো জানে না বা এসব বিষয়ে নলেজ নেই। একটা ইনসুলিন ফ্রিজ থেকে বের করার পরে 15 থেকে 20 মিনিট সেটাকে বাইরে রুম টেম্পারেচারে রাখা যায়, নর্মাল টেম্পারেচারে রাখা যায়। তার মধ্যে সেটাকে আবার ফ্রিজে ঢোকাতে লাগে, নাহলে সেই ইনসুলিনটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি সেদিন যখন ইনসুলিনটা নিয়ে বেরোনোর পরে যখন এই ঘটনাটা হয়, আমি কিন্তু ওখানে দাঁড়াইনি, কারণ আমার পকেটে ইনসুলিনটা ছিল তখন রীতিমতো, কারণ আমাকে ইনসুলিনটা এনে ঢোকাতেই হবে ফ্রিজে। সেই জন্য কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমি কিন্তু সন্ধ্যার দিকে আপনার কাছে খবর পাঠাই। আপনি কিন্তু কোনো রকম কোনো কন্ট্যাক্ট করেননি, কিছু না। মিস্টার পলাশ মৈত্র, আপনার নামটা উল্লেখ করলাম, যেটা করতাম না কিন্তু করতে বাধ্য হলাম আপনার ব্যবহারে, আপনার বিহেভিয়ারে। আপনার সাথে অনেক রকমভাবে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আর 3-4 দিন ধরে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আপনার দিক থেকে কোনো রকম কোনো রিপ্লাই আসেনি বা কিছু না, যার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাছাড়া আমার কোনো মোটিভ নেই যে আমি ভিডিওটা বানাবো। আর আমি এই ভিডিওটার মাঝখানেই আমি আমার গাড়ির ড্যামারেজ কোথায় কি হয়েছে না হয়েছে সেই ড্যামারেজেরও ফুটেজটা আমি দিয়ে দেবো। ভিডিও বানিয়েছি সেটারও আমি ফুটেজ দিয়ে দেবো।
আর সেই টাইমে স্পটে আমার কাছে কোনো রকম কোনো ক্যামেরা ট্যামেরা কিছু ছিল না, যার জন্য আমি সেগুলো রেকর্ড করতে পারিনি। যদি সেই রেকর্ড আশা করি পাবো না আমি কারো কাছে। আশেপাশের দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল, তবুও ওদের কাছে ফুটেজ চাইলে ফুটেজ দেবে না কেউ। এখন আমি যদি থানায় যেতাম, থানার থেকে এসে ফুটেজটি কালেক্ট করে নিয়ে যেত পুলিশ, তখন আমি ফুটেজটা পেতাম। কিন্তু এখন আমি ডাইরেক্ট যদি গিয়ে বলি ফুটেজ দিতে, কেউ দেবে না ফুটেজ। তো যাই হোক, এবার ইন্স্যুরেন্সের কথা বললাম শোরুমে, আমাকে শোরুম থেকে যেটা বললো 10-12 হাজার টাকা খরচা আছে। তো আপনাকে সেটাই বলা হয়েছিল যে আপনার কাছে খবর পাঠানো হয়েছিল যে সেই ড্যামেজটা কি আপনি দেবেন না আমাকে করিয়ে নিতে হবে বা কিছু। আপনি সেইটুকুনিও রিপ্লাই দেননি। আমি সেই রিপ্লাইটাই শোনার জন্য বসেছিলাম যে আপনি নিজে করাবেন না আমাকে করতে হবে, না ইন্স্যুরেন্স ক্লেম করবো, না থানায় ডায়েরি করবো, কী করবো সেই জিনিসটা আপনিই আমাকে বলুন, তাহলে সেই হিসাবে আমি আগাবো। যাই হোক, সে আপনি না দিলেও আমাকে করাতে হবে, আপনি দিলেও আমাকে করাতেই হতো। সেই জন্যই আমার বলা, আপনার সাথে কন্ট্যাক্ট করা। কারণ ইনসিডেন্টটা তো ঘটিয়েছেন আপনি, না? ড্যামেজটা তো হিসাবে আপনার দেওয়া উচিত। আমি যদি কি আপনাকে মারতাম তখন আপনি বলতে পারতেন, সেটা করেননি কিছু না। তো যাই হোক, যার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এতটুকুনি বলবো, রাস্তাঘাটে চললে পরে সাবধানে চলাফেরা করুন, সাবধানে গাড়ি চালান। আমার মতো অনেকেই আছে যারা মোটো ব্লগিং করে, তারা আশা করি ট্রাফিক রুলস জানে, প্রত্যেকে ট্রাফিক রুলস জানে আশা করি, তারা যারা মোটো ব্লগিং করে। তো আমি যেহেতু মোটো ব্লগিং করি, তো সেই জন্য আমার ট্রাফিক রুলসটা জানা আছে। আর আমার একটু আশা করি আমার একটু বেশি জানা উচিত, কারণ আমার বাবা নিজেই পুলিশ। তো পুলিশ হিসাবে পুলিশের ছেলের কোনটাতে কী ল আছে না আছে এই জিনিসগুলো একটু বেশি জানা থাকে তাদের। তো সেই সোর্সে আমার একটু বেশিই জানা আছে ট্রাফিক রুলস ফুলস এইসবের বিষয়ে বা কোনো লয়ের বিষয়ে। তো সুতরাং আমাকে কেউ ল শেখাতে আসবেন না বা কিছু না, কোনো ট্রাফিক রুলের বিষয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর যে ভিডিওটা আমি ফুটেজটা দেবো বললাম গাড়ির, সেই ভিডিও ফুটেজটা দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করবে। আমি জানি যে সেরকম কোনো ড্যামারেজ হয়নি, কিছু না, যেখানে যেখানে স্ক্র্যাচ পড়েছে বা কিছু হয়েছে সেখানে তুই স্টিকার মেরে নিয়েও চালাতে পারবি, কোনো ব্যাপার না, কিছু না। যেটা আমাকে অলরেডি যারা যারা দেখেছে বা শুনেছে বা আমার বন্ধু বান্ধবরা যারা আছে তাদের মধ্যে অনেকে আমাকে অলরেডি জ্ঞানটা দিয়েও ফেলেছে। আমার একটাই বক্তব্য, আজকে আমি যে জামাটা পরছি বা যে প্যান্টটা পরছি, সেটা যখন ছিঁড়ে যায় বা ফেটে যায় বা কিছু হয়, সেটাকে কি তুমি জোড়াতালি মেরে চালাও, নাকি তখন সেটাকে রিপ্লেস করো অন্য কোনো জামা কাপড় নাও বা অন্য কোনো জামা কাপড় পরো? সেটা আমাকে আগে বলো। যেমন ওই জিনিসটাও করো, তো সেরকম আমার কাছে জামা কাপড়ের মতো নেই। গাড়ির বডির মধ্যে যা যা পার্ট আছে না আছে, গাড়ির কোনো কিছু ড্যামেজ হলো মানে সেটা তার জামা কাপড়, সেই জামা কাপড়টা ছিঁড়ে গেল বা ফেটে গেল, বা কোনো লাইট কালারে কোনো জামার মধ্যে কোনো রকম কোনো দাগ পড়লো বা কিছু হলো, তো সেই জিনিসটা কি তুমি পরো? তখন তো পরো না কেউ। তখন তো সেটাকে ফেলে দাও বা অন্য কোনো কাজে লাগিয়ে দাও বা অন্য কাউকে দিয়ে দাও বা কিছু করো। তো তেমনই আমার গাড়ির মধ্যে ওই জিনিসটা হয়েছে, তো আমি কেন রাখবো সেটা? আর সত্যি কথা বলতে গেলে, গাড়ি বলো, 4 হুইলার বলো, 2 হুইলার বলো, যেটাই বলো, আমি জিনিসগুলোকে খুব ভালোবাসি। সেই জিনিসগুলোকে খুব ভালোবাসি, যার জন্য কোনোদিন আমাকে ধোকা দেয় না রাস্তাতে, জিনিসগুলোকে ভালোবাসি জন্য। আজ পর্যন্ত কোনোদিন ধোকা দেয়নি। 20 বছর হয়ে গেল গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, এই চালাচ্ছি, 4 হুইলার চালাচ্ছি, 4-5 বছর হলো। কোনোদিন আমাকে কিন্তু ধোকা দেয়নি, না 4 হুইলার ধোকা দিয়েছে না 2 হুইলার ধোকা দিয়েছে, কারণ জিনিসগুলোকে ভালোবাসি আমি। তাদের মধ্যে একটা দাগ পড়লো বা কিছু হলো, সেই জিনিসটা আমার পছন্দ হয় না। সাথে সাথে হয় জিনিসটাকে রিপ্লেস করি বা রিপেয়ার করি বা যেটাই করি, সাথে সাথে আমি করি না। কিন্তু আর আমার বাইকের যেটা আছে, বাইকের এগুলো টোটালটা ফাইবার পার্ট, ফাইবার পার্ট চট করে রিপেয়ার করলেও ওটা কোনো লাভ হয় না, আবার কদিন পরে আবার যে কেসেই হয়ে যায়। তো সুতরাং আমার এটা রিপেয়ার করাটা মনে হয় না রিপেয়ার করে আমার কোনো লাভ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা বানানোর কোনো মোটিভ ছিল না, কিন্তু ওই পলাশ কাকু বলতাম, কাকুও বলতে ইচ্ছা করছে না এখন ওনার ব্যবহারে। সেই পলাশ মিত্র ব্যক্তিটার জন্যই আজকে বাধ্য হলাম ভিডিওটা বানাতে। কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিন ভাবিও নি যে আমার সাথে এরকম কিছু ঘটতে পারে, বা তার উপরে আবার এলিগেশন আসতে পারে আমার দোষ। ওয়াও, ঠিক আছে, মানলাম আমার দোষ। হ্যাঁ, আমার দোষ ছিল, কি ছিল, তখন আমার মাথায় হেলমেট ছিল না। যেহেতু আমার বাড়ির সামনেই আমি গেছিলাম, সেই জন্য আমি হেলমেটটা পরিনি। হ্যাঁ, এতটুকুনি আমার দোষ। তার জন্য যদি আমাকে পুলিশ, আশা করি কোনো পুলিশও নিশ্চয়ই দেখছে, সে যদি আমার এগেনস্টে যদি কেস করে, করুক,
আমার কোনো অসুবিধা নেই, আমি ফাইন দিতে রাজি আছি, বা আমাকে যদি কোর্টে উঠায় সেটাতেও আমি রাজি আছি। কিন্তু আজকে যে আমার গাড়ির মধ্যে এসে আপনি ঠুকলেন, আমার যে ড্যামারেজটা হলো সেই ড্যামারেজটা দিন তাহলে, সেই ড্যামারেজটা দিন। সেটার কি হবে? সেটার কি হবে? হ্যাঁ, আমার 10-12 হাজার টাকা খরচা হবে, সেটা আমি নিজে ঠিক করে নিতে পারবো, অসুবিধা নেই। সেটা আমি নিজে পয়সা দিয়েও যদি আমাকে করাতে হয় সেটাও করাতে পারবো। আমার ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেম করেও আমি করাতে পারবো। আমার তাতে কোনো ফ্যাক্টর না। আমি শুধু চাচ্ছিলাম আপনি কি চাচ্ছেন সেটা আমাকে খালি জানান, যে আপনি কি ইন্স্যুরেন্স ক্লেম করব, না পয়সা খরচা করে করবো, না কি করব, সেটা আমি বুঝে নেব। আপনি যেহেতু আপনার হাতে ড্যামারেজটা হয়েছে, তো ড্যামারেজটা আপনি দেবেন কি দেবেন না সেই জিনিসটা আমি খালি জানতে চাচ্ছিলাম আপনার কাছে। তো কোনো রকম কোনো রিপ্লাই পাইনি বলে আজকে আমি বাধ্য হলাম ভিডিওটা বানাতে। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা এতটুকুনি। আর আজকে আর এইসব বলবো না যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এইসব কিছু বলার মুড নেই। আর ইন্স্যুরেন্সটা রিনিউ বলি, আমি ইন্স্যুরেন্সটা ক্লেম কেন করতে যাচ্ছি না, বা করতে ইন্স্যুরেন্সের কথা কেন বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ ইন্স্যুরেন্সটা সবে রিনিউ করা হয়েছে। এখন যদি আমি ক্লেম করতে যাই তো আমাকে বলবে যে তার মানে গাড়িটা ওরকমই ছিল, ইন্সপেকশনে আসলে পরে হয়তো আমারই প্রবলেম হতে পারে। তো সবে ইন্স্যুরেন্স রিনিউ করা হয়েছে, এবার সেটা কিন্তু ওরা দেখবে না যে আমার ইন্স্যুরেন্স রিনিউ করার পরে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে না কি হয়েছে, সেটা কিন্তু ওরা বুঝবে না। আমি যদি বলিও আমার অমুক ডেটে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর আমার অমুক ডেটে ইন্স্যুরেন্সটা রিনিউ করা হয়েছে, সেটা ওরা বুঝবে না। তখন বলবে যে তার মানে আপনি নিজে ইচ্ছাকৃতভাবেই করেছেন, এটা জেনে শুনে করেছেন, উল্টা আমার এগেনস্টেই ওরা স্টেপ নেবে। ইন্স্যুরেন্স ক্লেমও পর্যন্ত আমি পাবো না, তো যার জন্য ইন্স্যুরেন্সের দিকে আমি যেতে চাইছি না। সেই ড্যামারেজ যেটুকুনি হচ্ছে সেটা আমি নিজে পয়সা খরচা করে নিতে পারবো। 3 লাখ টাকার বাইক চালাচ্ছি, অতটুকুনি খরচা আমি নিজে করতে পারবো আশা করি। আমার অতটাও আকাল পড়েনি যে আমি ওইটুকুনি খরচা নিজের থেকে করতে পারবো না। হ্যাঁ, এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে আমার ফ্যামিলিতে একটু প্রবলেমও চলছে এখন আমার মাকে নিয়ে। মার শরীরটা খুব একটা ভালো না, যার জন্য মাকে নিয়ে বারবার করে হসপিটালে যেতে হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে। যার জন্য মানে সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও বানানোরও টাইম পাচ্ছি না, কিছু না। কিন্তু আজকে বাধ্য হলাম এই ভিডিওটা বানানোর জন্য। গত 2 মাস ধরে এই জিনিসগুলো চলছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে মাকে নিয়ে বিশেষ করে। তো যাই হোক, সেই সব বিষয়ে যদি কোনো সময় কেউ কিছু জানতে চাও তো আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু এই ভিডিওর মধ্যে ওইসব বিষয়ে কোনো কিছু বলতেও চাচ্ছি না, কিছু না। ঠিক আছে, চলো গাইস, আজকে বাই, টাটা, তোমরা সকলে ভালো থেকো। আজকে এতটুকুনি, বাই বাই। সকলে দেখতে পাচ্ছ, এই দেখো লুকিং গ্লাসটায় ঠিক দেখা যাচ্ছে না, এরকম জায়গায় একটা ক্র্যাক আছে। এই জায়গাটা তো লেগেছে। এই সাইড ম্যানুয়ালটা দেখতে পারো, এই দেখো পুরো পার্টটা আলাদা হয়ে চলে এসছে। এখানে যে ক্লামটা থাকে সেই ক্লামটা পর্যন্ত নাটের সাথে আটকে আছে, এর সাথে এই প্যানেলটার সাথে আটকে আছে, বাট এই প্যানেলটা ছুটে চলে এসছে। এখানে ডিআরএলটার মতো হালকা ক্র্যাক আছে এরকম জায়গায়। দেখো প্যানেলটাতে স্ক্র্যাচ, এই যে ইন্ডিকেটরটা ভেঙে গেছে। তারপরে এই সাইডের এই ব্ল্যাক কালারের প্যানেলটার মধ্যেও স্ক্র্যাচ আছে, প্লাস এই জায়গাটা ট্যাপ খেয়ে গেছে, ওই জায়গাটা ট্যাপ খাওয়া আছে। তারপরে সুইচ কন্ট্রোলটার এই জায়গাটা ফেটে গেছে। ক্লাচ লিভারটা এই জায়গাটা বেঁকে গেছে, এটা সোজা করতে গেলে পরে ভেঙে যাবে।